Welcome to প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছিল 2024-25 সেশনে। সি ইউনিটে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার আমরা মার্কেটিং যে চ্যাপ্টার আছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং, এই অংশটার আমাদের যে প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটা আমরা দেখবো খুব সুন্দর এক্সপ্লেনেশন সহ। আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। আমরা দেখি প্রশ্নটা কেমন হয়েছে। খুব সুন্দর প্রশ্ন হয়েছিল এবং প্রশ্ন অনেক সহজ হয়েছিল, তবে দুই একটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল অনেকের কাছে মনে হতে পারে। যেমন প্রথমে যদি আমি একটু আইডেন্টিফাই করি, যেমন দেখেন এখানে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে। এই বিপণন মিশ্রণ মানে হচ্ছে আমাদের যেই মার্কেটিং মিক্স আমরা বলে থাকি। মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্সের উপাদান হচ্ছে চারটা, 4 P's বলে থাকি আমরা। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। হ্যাঁ, এই চারটার উপর ডিপেন্ড করে, মার্কেটিং মিক্সের উপর ডিপেন্ড করে এই 12টা প্রশ্নের ভিতরে প্রায় 3টা প্রশ্ন আসছে। আমি দেখাচ্ছি একটু পরে আপনাকে। হ্যাঁ, এই যেমন এই একটা প্রশ্ন, হ্যাঁ, 3টা প্রশ্ন আছে একটা জায়গা থেকে। বলেছিলাম ক্লাসে, অনেক সুন্দর করে বলেছিলাম যে বিবরণ মিশ্রণের কেন্দ্রবিন্দুতে কে থাকে। আমরা যে বিবরণ মিশ্রণ সাজাই, এটা একটা আমাদের একটা টুলস, এটা একটা আমাদের কৌশল মার্কেটিং এর ক্ষেত্রে। এখন এই কৌশলটাকে আমরা সাজাবো কাকে ডিপেন্ড করে। আপনি অপশন গুলো দেখলে বুঝতে পারবেন যে কার জন্য আমরা মার্কেটিং করি, কিসের জন্য মার্কেটিং করি। মার্কেটিং এর মেইন উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি করা। কি সন্তুষ্টি করা? ভোক্তা যারা আছে তাদেরকে সন্তুষ্টির মাধ্যম দিয়ে আমরা আমাদের মুনাফা অর্জন করব। ঠিক না? মুনাফা অর্জন করব। তবে ভোক্তা সন্তুষ্টি হচ্ছে, মুনাফা অর্জন করব কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি। তাহলে দেখেন তো, এজেন্টের সন্তুষ্টি, পাইকারের সন্তুষ্টি, উৎপাদকের সন্তুষ্টি করি আমরা নাকি ভোক্তাকে? আমরা মার্কেটার, আমরা মার্কেটিং করব, আমরা ভোক্তাকে কেন্দ্র করে আমাদের এই মার্কেটিং মিক্স এই বিষয়গুলো সাজাবো। ঠিক আছে? তো এটার অ্যান্সার হচ্ছে ভোক্তা। এবার আসেন, এই প্রশ্নটা নিয়ে অনেকের একটু কঠিন মনে হতে পারে। কোনটি কার্যকরী বাজার বিভক্তিকরণের বৈশিষ্ট্য নয় জানতে চেয়েছে। হ্যাঁ, এই যে নয় অনেকের চোখে পড়ে না। মার্কেট সেগমেন্টেশন খুব বড় একটা চ্যাপ্টার, অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। মার্কেটটাকে ভাগ করে ফেলা, কেন আমরা মার্কেটে ভাগ করি? কারণ ফুল মার্কেট আমরা ক্যাপচার করতে পারি না, আমাদের সেই সক্ষমতা নেই। তাই মার্কেট আমরা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলি। এটা বয়স দিয়ে হতে পারে, এটা আহ, অঞ্চল দিয়ে হতে পারে, দেশ দিয়ে হতে পারে, এটা জলবায়ু দিয়ে হতে পারে, এটা আপনার জেন্ডার দিয়ে হতে পারে, লিঙ্গ দিয়ে হতে পারে। ঠিক আছে? এই বিভিন্ন ভাবে হতে পারে মার্কেট সেগমেন্টেশন করে ফেলার জন্য। ওগুলো অন্য হিসাব। এবার আসেন, কার্যকর বা বিভূতির বৈশিষ্ট্য নয় কোনটি? যে পরিমাপযোগ্যতা, কর্ম উপযোগী, প্রবেশযোগ্যতা, নির্ভরযোগ্যতা। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কোনটা আমাদের কার্যকর বাজার বিজ্ঞানের বৈশিষ্ট্য নয়? এখন কার্যকর বাজার বিজ্ঞানের বৈশিষ্ট্য হচ্ছে মোট হচ্ছে 5টা। কয়টা? 5টা হচ্ছে আমাদের প্রধান। এখানে যে 5টা, সে 5টা হচ্ছে আমাদের পরিমাপযোগ্যতা। নাম্বার 1 একটা হচ্ছে পরিমাপযোগ্যতা। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাকশনেবল মানে কর্ম উপযোগিতা। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার অ্যাক্সেসিবল, প্রবেশযোগ্যতা, প্রবেশযোগ্যতা। এরপরে আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পর্যাপ্ত। সেটা হচ্ছে কি, সরি, পর্যাপ্ত, পর্যাপ্ত। এরপরে আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পৃথকীকরণ। কি করণ? পৃথকী, পৃথকীকরণ, পৃথকীকরণ। এইটা হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে এই পাঁচটা এখানে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। পর্যাপ্ততা মানে সাবস্টেন্সিয়াল, এটা ইংলিশটা হচ্ছে সাবস্টেন্সিয়াল, আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? আর নেই কোনটা? নেই হচ্ছে নির্ভরযোগ্যতা, এটা নেই। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। এখানে চলে যাচ্ছি পরবর্তীতে। কোনটি পণ্যের সত্যগত উপযোগী সৃষ্টি করে? এটা আসলে ব্যাখ্যা করার কোনো প্রয়োজনই নেই। সত্য অথবা অসত্য, এটা অনেকভাবে আসতে পারে। সত্যগত অথবা মালিকানাগত দিয়েও আসতে পারতো। দেন ব্যাখ্যা করে দিচ্ছি। মালিকানাগত, সত্যগত অথবা ব্যক্তিগত দিয়েও আসতে পারতো। ঠিক আছে? এই যে অপশন গুলো এই জায়গায় বসতে পারতো, তখন অ্যান্সার কি হতো? অ্যান্সার যেটা আছে সেটাই হতো এই ক্রয় এবং বিক্রয়। বাইং সেলিং অথবা ট্রেডও থাকতে পারতো এই জায়গায়। ঠিক আছে? বাইং সেলিং অথবা ট্রেড। আর এগুলা দিয়ে কি হয়? এই তথ্যগত উপযোগ, সময়গত উপযোগ,
আর এটা হচ্ছে স্থানগত উপযোগী। এটা আপনারা জানেন, ম্যানেজমেন্টে যখন পড়েছিলাম তখন এটা জানেন আপনারা। এবার আসুন 52 প্রশ্নটা দেখি। পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহারকে নিচের কোনটি দিয়ে বোঝায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই সৃজনশীল একটা প্রশ্ন। ঠিক আছে, এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা সেটা আমাদের হচ্ছে আমাদের যে উৎপাদন মাত্রা আমরা যারা পড়েছিলাম, উৎপাদন মাত্রা আমাদের একটা টার্ম নামে আছে, সেই টার্মটা আমাদের বুঝতে হবে। সেই উৎপাদন মাত্রা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এটার অ্যান্সার দিতে পারবো খুব সহজে। উৎপাদন মাত্রার মাধ্যম দিয়ে এই অ্যান্সারটা দেওয়া যায়। এখন উৎপাদন মাত্রা অনেকে পড়েছেন আপনারা, সেটা আমাদের কাম্য উৎপাদন মাত্রা, মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, বিভিন্ন ক্ষেত্রে আপনারা পড়েছেন সেগুলো। এখন সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই প্রশ্নটা করা হয়েছে। আপনি লক্ষ্য করেন, আমি যদি বলি, বলা হয়েছে পণ্য বা সেবা তৈরিতে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে। তার মানে কি, সর্বনিম্ন পরিমাণ সম্পদ মানে হচ্ছে এখানে আমাকে আহ, সর্বনিম্ন খরচের কথা বলা হয়েছে, মানে সবকিছু ব্যবহার করব কিন্তু খরচটা হবে সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখেন কার্যকর, এফিসিয়েন্সি আর এফেক্টিভনেস। এফেক্টিভনেস বিষয়টা হচ্ছে আপনি কাজটা সুন্দর করে করা। ঠিক আছে, আর এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে আপনি সঠিক সময়ে সঠিক কাজটা করেন। আহ, এইটা হচ্ছে আপনার সঠিক কাজ করা, আর এটা হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজ করা, দুইটা একটু ভিন্নতা আছে। আর সঠিক ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন মানে হচ্ছে আপনি যে পণ্যটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারবেন। আর মিতব্যয়িতা মানে কি, এই মিতব্যয়িতা হচ্ছে আমার কম খরচ করে আমার কাঙ্ক্ষিত যে জিনিসটা আছে সেটা নিয়ে আসা। দেখেন, সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করলে কি আমার খরচ কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই খরচ কম হবে। তাহলে সর্বনিম্ন পরিমাণ সম্পদ ব্যবহার করে আমি সর্বোচ্চ আউটপুটটা নিয়ে আসা, যেটাকে আমরা মিতব্যয়ী উৎপাদন মাত্রা হিসেবে আমরা আইডেন্টিফাই করি। হ্যাঁ, উৎপাদন মাত্রার যে ধারণাটা আছে, উৎপাদন মাত্রা, উৎপাদন মাত্রা হচ্ছে এমন একটা মাত্রা যে মাত্রাতে আমরা পণ্য উৎপাদন করে থাকি। ঠিক আছে, বা সকল ইনপুট ব্যবহার করে আমরা যে আউটপুট পেয়ে থাকি তাকেই আমরা উৎপাদন মাত্রা বলে থাকি। এখন ওই ইনপুট ব্যবহার এবং আউটপুট যেটা পাই সেটা, ইনপুটের তো একটা খরচ আমাদের আছে, সেই খরচটা কেমন হবে, কতটুকু রাখলে আমাদের মুনাফা বেশি হবে, কতটুকু কমাতে পারবো, কতটুকু বাড়াতে পারবো, সেটার উপর ডিপেন্ড করে আমাদের মুনাফা নিশ্চিত হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে কাম্য উৎপাদন মাত্রা নামে আমাদের একটা উৎপাদন মাত্রা আছে। মানে যে উৎপাদন মাত্রা, যে পরিমাণ পণ্য উৎপাদন করলে আমাদের খরচ সবচেয়ে কম হবে কিন্তু আমাদের আউটপুট অথবা মুনাফাটা বেশি হবে, সেই মাত্রাটাকে আমরা বলবো কাম্য উৎপাদন মাত্রা। সেটি হচ্ছে আমাদের মিতব্যয়ী উৎপাদন মাত্রা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মিতব্যয়ী অ্যান্সার। এবার আসেন নিচে যেটা দেওয়া আছে আমাদের, নিচের কোনটি পণ্যের উপাদান নয়? এই যে দেখেন, এই আরেকটা আসছে মার্কেটিং মিক্স থেকে, ওইখানে গেল একটা মার্কেটিং মিক্স। এই দেখেন আরেকটা প্রশ্ন আসছে আমাদের মার্কেটিং মিক্স থেকে, বিপণন মিশ্রণ থেকে। নিচে কোনটি পণ্যের উপাদান নয়? এই তো উপ উপাদান আর কি। হ্যাঁ, পণ্য, প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা বলছি প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই চারটা উপাদান থেকে, উপাদানের এই প্রোডাক্ট থেকে এই প্রশ্নটা করা হয়েছে। প্রোডাক্টের উপাদান নয় কোনটি? এই প্রোডাক্টের উপাদান দেখেন, প্রোডাক্টের উপাদান এখানে তিনটা দেওয়া আছে আর একটা নাই। এই গুণ, মান, কোয়ালিটি, ডিজাইন, ব্র্যান্ড নেম, এগুলো হচ্ছে প্রোডাক্টের উপাদান। এর বাইরে আরো অনেকগুলো উপাদান আছে। আমি যদি একটু ব্যাখ্যা করে বলি আপনাকে, আপনি ইজিলি বুঝতে পারবেন সেটা। যেমন থাকতে পারে ব্র্যান্ড নেম, থাকতে পারে, সরি ব্র্যান্ড নেম সেখানে আছেই। যেমন মনে করেন যে আপনি একটা পণ্য কিনেছেন, সেই পণ্যটা আপনি ফেরত দিতে পারেন কিনা। হ্যাঁ, ফেরত ফেরত দিতে পারেন কিনা। এরপর আপনি ওয়ারেন্টি, একটা পণ্যের ওয়ারেন্টি থাকতে হবে, ওয়ারেন্টি বা গ্যারান্টি এগুলো থাকতে হবে। সেই পণ্যের বৈচিত্র্যতা থাকতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি কি বলতেছি, এগুলো হচ্ছে আমার এই পণ্যের যে উপাদান সেই উপাদানের কথা বলছি। ডিজাইন, এটা তো নকশা, এখানে বাংলায় নকশা থাকার কথা। যাক, ওনারা যেভাবে করছে সেভাবে করলো। এরপরে আকৃতি থাকতে হবে, একটা আকৃতি থাকতে হবে।
এরপরে সেখানে থাকতে পারে আমার মনে করেন যে আহ, বৈশিষ্ট্য, বিভিন্ন আরো বৈশিষ্ট্য থাকতে পারে, হ্যাঁ? তো সেই দৃষ্টিকোণ থেকে এই সবগুলি হচ্ছে আমার পণ্যের উপাদান, কিন্তু উপাদান নয় কোনটা, এই মজুত, তাহলে এইটা হয়ে আছে। এবার আসেন পরবর্তী, পণ্যের জীবন চক্রে কোন স্তরে এসে বিক্রয় প্রবৃদ্ধি কমতে থাকে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি পড়েছিলাম আমাদের সেই কি বলে এটাকে, প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা বলেছিলাম, 1 2 3 4 5। একটা পণ্য যখন বাজারে ছাড়া হয় তখন সে উপরেরটা হচ্ছে আমাদের বিক্রয় লাইন, হ্যাঁ, selling, হ্যাঁ? আর এটা হচ্ছে প্রফিট লাইন, প্রফিট লাইন। তাহলে এই পাঁচটা স্তর থাকে, 1 2 3 4 5। এটা হচ্ছে পণ্য উন্নয়ন, এটা হচ্ছে সূচনা, এটা হচ্ছে প্রবৃদ্ধি, এটা হচ্ছে পূর্ণতা, এটা হচ্ছে অবনতি। এই চারটা স্টেজ, এখন চারটা স্টেজের বৈশিষ্ট্য চার ধরনের এবং স্ট্র্যাটেজি তার চার ধরনের, সরি পাঁচটার বৈশিষ্ট্য পাঁচ ধরনের, আমাদের কৌশল নিতে হবে পাঁচ ধরনের। কোন সেকশনে কি হয় সেটা আমরা জানি। এখানে আমাদের পণ্য উন্নয়ন পর্যায়ে যেটা দেওয়া আছে, এখানে আমাদের বিক্রয় এবং মুনাফা একদম শূন্য, কিন্তু খরচ অনেক বেশি। সূচনা স্টেজে মাত্র পণ্যটা বাজারে ছাড়া হয়েছে, যে মাত্র পণ্যটা বাজারে ছাড়া হয়েছে নিচ দিয়ে, তাহলে আমাদের এখানে মুনাফা না, এখানে তো মুনাফা উঠে আসে না, খরচটা সামান্য কিন্তু চলে আসে আর কি। আর প্রবৃদ্ধি স্টেজে এই জায়গাতে আমাদের মুনাফাটা একদম উপরের দিকে যেতে থাকে, সব সময় দেখেন একদম ট্রেনটা উপরের দিকে যাচ্ছে। তার মানে এখানে অনেক বেশি বিক্রি হয় এবং মুনাফাটাও অনেক বেশি হয়, কিন্তু যেতে যেতে একটা পর্যায়ে আসে, এর উপরে গিয়ে আর তার কি হয় না, বিক্রি হয় না, এটি হাইস্ট পিক লেভেল, এটা পূর্ণ স্টেজ। আর মুনাফাটাও এখানে পিক লেভেল হয়। এখন প্রশ্ন হচ্ছে বিক্রয় প্রবৃদ্ধি কমে আসে কোন স্টেজে এসে? এখানে তো বাড়তেছে 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 বাড়তেছে, ঠিক না? বিক্রয় প্রবৃদ্ধিটা আমার কমে আসে এই পূর্ণতা স্টেজে এসে, আমার এই বিক্রয়টা প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি মানে কি গ্রোথ, প্রবৃদ্ধি মানে কি গ্রোথ, এটা হচ্ছে এই যে গ্রোথ, এই যে গ্রোথ উপর দিকে যাচ্ছে, কিন্তু এখানে কোনো গ্রোথ হচ্ছে না, এখানে একটা স্টেজে সে স্টে করতেছে, তো এই জায়গাতে এসে আমার কমে যাচ্ছে, আর এর পরবর্তী স্টেজ হচ্ছে অবনতি ধাপ। তো এটা হচ্ছে আমাদের উন্নত স্টেজ, কোন স্টেজ, উন্নত স্টেজ। এবার আসেন আমাদের নিচের কোনটি বাজারজাতকরণ মিশ্রণ উপাদান, এই যে দেখছেন, পাইছেন, আরেকটা মার্কেটিং মিক্স আছে। এই চারটা প্রশ্ন, তিনটা প্রশ্ন করছে মার্কেটিং মিক্স থেকে, এক জায়গা থেকে, তাই এটা তো একদম ইজি। এটা আছে, এটা আছে, এটা আছে, আর এটা নাই, তাহলে নাই এটা, কিন্তু আমার চাইছি তো এটা, এই যে উপাদান নয়, তাহলে এটা হবে answer। এবার আমরা দেখবো 56 নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের, 56 নাম্বার প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং যারা পড়াশোনা করেছে তারা এই প্রশ্নটা পারবে। খুবই লজিক্যাল একটা প্রশ্ন, হ্যাঁ, এটা না বুঝলে আসলে প্রশ্ন করাটা, অ্যান্সার করাটা আপনাদের জন্য একটু কঠিন হবে। আবার আমি বিভিন্ন জায়গায় দেখছি এই প্রশ্নটার অ্যান্সার কেউ কেউ ক্রেতা সন্তুষ্টি দিয়েছে, কেউ কেউ ক্রেতা ভ্যালু দিয়েছে। আর এই দুইটা হবে না, এটা ঠিক আছে, এই দুইটা কি, তাহলে আগে এই দুইটা আগে ব্যাখ্যা দিয়ে দিই, পরে ওইটা ব্যাখ্যা করতে হবে অ্যান্সার। বিনিময়কে, বিনিময় তো হচ্ছে দুইটি পক্ষের মাঝে কোনো কিছু আদান প্রদান করা, তাই না? আদান প্রদান যেটা, সেটাকে আমরা বিনিময় বলে থাকি। আর ক্রেতানুগত্য জিনিসটা, ক্রেতানুগত্য হচ্ছে কাস্টমার লয়্যালটি ইংলিশে বলা হয়। এটা বিষয়টা হচ্ছে একজন কাস্টমার যখন আপনার পণ্য পেয়ে খুবই সন্তুষ্টি বোধ করে, তখন সে সব সময় আপনার কাছ থেকে পণ্য ক্রয় করে। সে মনে করেন কোনো একদিন আপনার দোকান বন্ধ পেয়েছে, দোকান বন্ধ পেয়েছে একজন কাস্টমার, সে এসে আপনার কাছে পণ্য কেনার কথা, দোকান বন্ধ পেয়েছে কিন্তু সে পণ্যটি অন্য জায়গায় আছে, কিন্তু সে তাও কিনছে না। তার মানে সে অপেক্ষা করছে আপনি কখন দোকানটা খুলবেন, আগামীকাল দোকান খুলেছেন, সে আগামীকাল এসে আপনার কাছ থেকে পণ্যটা কিনেছে। এটা হচ্ছে কাস্টমার লয়াল, দীর্ঘদিন ধরে আপনার কাছ থেকে সে পণ্য ক্রয় করবে, এটাকে আমরা কাস্টমার লয়্যালটি বলি। তাহলে এই দুইটা হচ্ছে না, ওকে ফাইন, ভালো কথা। এখন আমরা দেখবো ক্রেতা ভ্যালু নাকি ক্রেতা সন্তুষ্টি কোনটা। আমাদের প্রশ্ন হচ্ছে পণ্য থেকে পণ্য প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য যেই টাকা ব্যয় করি তাকে পার্থক্য কি বলে। আসলে মূলত এইটা শব্দটার মিনিং হচ্ছে ক্রেতা ভ্যালু, ঠিক আছে, এটা শব্দের মিনিংটা হচ্ছে ক্রেতা ভ্যালু। ওকে, আমরা একটা পণ্য থেকে যা পাই, পণ্য থেকে যা
পেয়ে থাকি, প্রত্যাশা করে থাকি আমরা, হ্যাঁ, যা প্রত্যাশা করি অথবা যা পাই অথবা এবং যা দিয়ে থাকি, পাওয়ার প্রেক্ষাপটে আমরা যা ব্যয় করি, ব্যয় মানে তো আমাদের ব্যয়, এই দুইটার যে পার্থক্য, এই পার্থক্যকেই আমরা কাস্টমার ভ্যালু নামে আইডেন্টিফাই করে থাকি। এটার অ্যান্সারটা হচ্ছে কাস্টমার ভ্যালু। এখন এটা না কেন সেটা আমি একটু বলি আপনাকে। ক্রেতার সন্তুষ্টি কখন হয়? যে দেখেন, একটা পণ্য থেকে আপনি যা প্রত্যাশা করেন এবং প্রত্যাশা এবং ব্যয় যদি সমান হয়, তাহলে সেটাকে কাস্টমার সন্তুষ্টি বলে। কি বলে? ক্রেতা সন্তুষ্টি। এটা হচ্ছে ক্রেতার সন্তুষ্টি। ওকে, ক্রেতা সন্তুষ্টি বলি। আর প্রত্যাশা থেকে আপনি প্রত্যাশা করেছেন এবং ব্যয় করেছেন, যখন প্রত্যাশা থেকে ব্যয় কম, ব্যয় বেশি হবে, আপনি যা প্রত্যাশা করেছেন কিন্তু ব্যয় করেছেন বেশি, তখন আপনি হবেন অসন্তুষ্ট, ডিস্স্যাটিসফ্যাকশন বলা হয় সেটাকে, অসন্তুষ্ট বলা হয়। আর যখন আপনি প্রত্যাশা বেশি কিন্তু ব্যয় কম, তখন আপনি হন ডিলিট, উচ্ছ্বসিত, অনেক আনন্দিত হন। ঠিক আছে, উচ্ছ্বসিত হন। তাহলে এখানে আমাকে জানতে চেয়েছে এই সুবিধা দেয়, এই দুইটা পার্থক্যকে কি বলি? ক্রেতা ভ্যালু। এটা একটা সূত্র আছে, উপর হচ্ছে বেনিফিটস, ইংলিশে যদি আসতো তাহলে এটা হইতো অ্যান্সার আর কি, আর নিচে হচ্ছে কস্ট। এই বেনিফিটস এবং কস্টের যে রেশিও অথবা ভাগফল, সেটাই হচ্ছে আমার ক্রেতা ভ্যালু বা কাস্টমার ভ্যালু। বুঝতে পারছেন? তো এটা বুঝার বিষয় আছে অনেক কিছু, অনেকে এলোমেলো করে ফেলে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ক্রেতা ভ্যালু। হ্যাঁ, যারা ওগুলো অ্যান্সার দিয়েছে কেটেছেন, যারা না বুঝে অ্যান্সার দিয়েছে। এবার আসেন, পরিবহন বিপণন মিশ্রণে কোন ধরনের উপাদান? এই যে লক্ষ্য করেন পরিবহন, এই যে মার্কেটিং মিক্সের কথা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, মার্কেটিং মিক্সে আরেকটা প্রশ্ন আসছে, পরিবহন বিপণন মিশ্রণের উপ উপ উপাদান কোনটি? ঠিক আছে, তো পরিবহনটা আপনি বুঝতেই পারতেছেন, পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই স্থান অ্যান্সার দেখা দিচ্ছে না। পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন এর রিভিউ টেকনিক, এটা আমরা ম্যানেজমেন্টে পড়েছিলাম। আমাদের কন্ট্রোলিং অনেকগুলো উপাদান থাকে, অনেকগুলো কৌশল আছে। এই কন্ট্রোলিং এর আরেকটা কৌশল হচ্ছে পার্ট প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, এই যে এক নাম্বারটা। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? একদম ইজি, সময়গত। এই সময়গুলো যদি না থাকে তাহলে অ্যান্সার হতো কালগত। হ্যাঁ, দ্বিতীয় কি দ্বারা কালগত, সময়ের কাল একই কথা। নিচে কোনটি স্থির ব্যয় নয়? স্থির ব্যয় নয় মানে আপনাকে জানতে চেয়েছে চলমান, যে ব্যয়টা চলমান থাকে, মানে হচ্ছে একবার বাড়তেও পারে আবার কমতেও পারে। আর স্থির যেটা, সেটা সব সময় ফিক্সড, সব সময় ফিক্সড থাকে। তাহলে দেখি আমরা, এই যে বীমা প্রিমিয়ামের কথা বলেছে, বীমা প্রিমিয়াম কিন্তু আপনি 1 মাস দেন, যে সময় অন্তর অন্তর আপনার টাকা কিন্তু ফিক্সড। আপনি যদি মনে করেন এই মাসে আপনি 1,000 টাকা প্রিমিয়াম দিলেন, সামনের মাসে 1,000 টাকা, 1 বছর পরেও 1,000 টাকা দিতে হবে। বেতন প্রতি মাসে একই, ফিক্সড। কারখানা ভাড়া প্রতি মাসে একই, ফিক্সড। কিন্তু কাঁচামালের খরচ, এটা কিন্তু প্রতিদিন উঠানামা করে, প্রতিদিন উঠতেও পারে, বাড়তেও, কমতেও পারে। তাহলে স্থির ব্যয় নয় কোনটা? কাঁচামালের খরচ। তাহলে এই ছিল আমাদের মার্কেটিং সেকশনের যে প্রশ্ন, খুব সুন্দর ব্যাখ্যা দিয়ে দিলেন। এই জিনিসটা, প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। মোটামুটি যারা পড়াশোনা করেছে তারা 12-তে 12 পাওয়ারই কথা, এখানে একটা ভুল হওয়ার কথা না। মোটামুটি আমি যাদেরকে পড়িয়েছি তারাও এগুলো অ্যান্সার পাবে ইনশাআল্লাহ, আমি সেটাই আশা করি। তাহলে এই ছিল আমাদের ইউনিটের, আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট মার্কেটিং সেকশনের 24-25 সেশনে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সুন্দর ব্যাখ্যা। ওকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো।